শুভ সন্ধ্যা সবাইকে। আজ 4 ডিসেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সুনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজের শিলান্যাস বিধায়কের। অমৃতসরের স্বর্ণ মন্দিরে আজ 7 সকালে চলল গুলি। নয়া ভাইরাসের দাপট, মৃত্যু 15 জনের, 17টি দেশে সতর্কতা জারি। 37,000 কফ সিরাপের বোতল ধ্বংস করল স্পেশাল টাস্ক ফোর্স। লক্ষ্মীপুরের উন্নয়নে যত্নশীল রয়েছেন মুখ্যমন্ত্রী, বললেন বিধায়ক কৌশিক। নারায়ণপুর বাগান পূর্ত সড়কের শিলান্যাস। বুড়িবাইলের রাস্তার কাজের গুণগত মান নিয়ে অখুশি জনগণ, প্রতিবাদ। সংবিধান নিয়ে বিতর্কে উত্তাল হবে সংসদ, চলতি মাসেই 2 কক্ষে বড় আলোচনা। লোকসভায় প্রদ্যুতের পাশেই আসন প্রিয়াঙ্কা গান্ধীর, দিন খুলছে নগাঁওয়ের সাংসদের। বিমার সুবিধা নিতে আলু, মকই ও বড়ধান চাষীদের আহ্বান জেলা কৃষি বিভাগের। কাছাড়ে শুরু হলো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সপ্তাহ। এবং সর্বশেষ খবরটি হলো বাজার শেড ফাঁকা, রাস্তা দখল করে চলছে মাছ বিক্রি। স্বচ্ছতা ফেরানোর দাবি কাজির বাজারবাসীর। এবারে শুনুন বিস্তারিত খবর। সুনাই শহরে একই দিনে একাধিক রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। আজ মুখ্যমন্ত্রী নগরীয় পথিপথ নির্মাণ প্রকল্পের অধীন 3 কোটি টাকা ব্যয়ে 7টি রাস্তার কাজের ফলক উন্মোচন করেন এবং 83 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরেকটি সড়কের উদ্বোধন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন সুনাই পৌরসভার চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, বিভাগীয় কর্মকর্তা সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক করিমউদ্দিন বলেন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সবাই সুনাই উন্নয়নে কাজ করছেন। সুনাই পৌরসভার সকল সদস্য ঐক্যবদ্ধভাবে শহরকে এগিয়ে নিয়ে যেতে তৎপর রয়েছেন। জানান, এখন সুনাইয়ে ফলক থাকলে কাজও রয়েছে, দুর্নীতিমুক্ত প্রত্যেক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। জনগণ সহযোগিতা করলে সুনাইয়ের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল বলেন, প্রথমবারের মতো নির্বাচিত পুরবোর্ড শহরের পরিবর্তনের চিন্তাধারায় উন্নয়ন করছে। খুব শীঘ্রই প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে পৌরসভার স্থায়ী ভবন নির্মাণ কাজের সূচনা হবে। আজ শিলান্যাস অনুষ্ঠানগুলোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার যথাক্রমে মীনাক্ষীনাথ শাহরুল লস্কর, নূর আহমেদ বড়ভূঁইয়া, নেবুল ইসলাম লস্কর। বিভাশিস রায় ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি যথাক্রমে আজাদ হোসেন লস্কর, আনসারুল হক লস্কর, রামকৃষ্ণনাথ, সুবিনয় দাস, খিজির আহমেদ চৌধুরী, সুনাই ইউডিএফ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, ক্রীড়াবিদ বদরুদ্দিন মজুমদার, মনিলাল দর, রাজেশ্বর শর্মা প্রমুখ। অপরদিকে আজ 7 সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরে চলল গুলি। শিরোমণি অকালি দলের নেতা ও পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের উপর গুলি চালায় এক দুষ্কৃতী। আজ সকালে স্বর্ণ মন্দিরে ঢুকার মুখে এই হামলা চালায় সে। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা জনতার হাতে ধরা পড়ে যায়। সুখবীর নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। ধর্মীয় শান্তির কারণে স্বর্ণ মন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। আচমকাই সেখানে হাজির হয় দুষ্কৃতী, চালায় হামলা। যদিও মন্দির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করেছে, কাছাকাছি ছিলেন অকালি দলের নেতারাও। তাদের তৎপরতায় দ্রুত ধরে ফেলা সম্ভব হয় আত্মাইকে। পরবর্তী খবরটি হলো করোনার পর নয়া ভাইরাসের দাপট শুরু বিশ্বে। এবার আতঙ্ক ছড়ালো মার্বার্গ ভাইরাস। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে 15 জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত। বর্তমানে মার্বার্গ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে 17টি দেশে জারি হলো সতর্কতা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মূলত আফ্রিকার রুয়ান্ডায় হু হু করে ছড়াচ্ছে মার্বার্গ ভাইরাস, যাকে ব্লিডিং আই ভাইরাস বলে বিজ্ঞানীরা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে রুয়ান্ডার 15 জনের মৃত্যু হয়েছে। গত 2 মাসের মধ্যে যে গতিতে এই ভাইরাস ছড়াচ্ছে, তাতে নতুন করে দুশ্চিন্তার বাজ চিকিৎসকদের কপালে। মার্বার্গ ভাইরাসের আতঙ্ক ছড়াতেই ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। আফ্রিকার রুয়ান্ডা, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, গেবন, কেনিয়া, উগান্ডার পাশাপাশি দক্ষিণ আমেরিকার বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, গুয়েনা, পানামা এবং পেরুতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পর্যটকদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মার্বার্গ ভাইরাস বাদুড় থেকে মূলত ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তার শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মার্বার্গ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, তীব্র মাথা ব্যথা, বমি, ডায়রিয়া, পেট ব্যথা, ওজন হ্রাস, মানসিক অস্থিরতার মতো উপসর্গ দেখা দেবে।
আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই রক্তবমি, রোগীর চোখ, নাক, কান, মুখ এবং মহিলাদের যোনি থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে। শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ ও অঙ্গ প্রত্যঙ্গ বিকল হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। পরবর্তী খবরটি হলো, লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের প্রথমবারের বিজেপি বিধায়ক কৌশিক রায় প্রথমবারের বিধায়ক হয়ে নিজের এলাকার উন্নয়নে একেবারে পুড়া খাওয়ার রাজনৈতিক নেতার মতো কাজ করে যাচ্ছেন। এলাকা উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন এনে দিয়েছেন তিনি। তার কাজের গতি দেখে বিরোধী দলের নেতারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন। সমালোচনার কোনো সুযোগ দিচ্ছেন না বিধায়ক কৌশিক। তার নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি লক্ষ্মীপুরের সাংগঠনিক দিক দিয়ে বিজেপি এক মজবুত অবস্থানে রয়েছে। এক সময়ের কংগ্রেসের দুর্গ লক্ষ্মীপুর এখন বিজেপির দুর্গ। কৌশিকের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় বিরোধী সংগঠন একেবারে দুর্বল হয়ে পড়েছে। লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় আনুষ্ঠানিকভাবে একটি পূর্ত সড়কের শিলান্যাস করলেন নিজের এলাকায়। লক্ষ্মীপুর পূর্ত বিভাগের RIDF ফান্ডের অধীনে 2024-25 অর্থ বছরে বরাদ্দ 4,87,00,000 টাকা সড়কের কাজের সূচনা করেন। সড়কটি হচ্ছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার তারাপুর চা বাগানের পার্শ্ববর্তী শিলচর ইম্ফল 37 নম্বর জাতীয় সড়ক থেকে নারায়ণপুর পর্যন্ত 37 নম্বর জাতীয় সড়ক থেকে 3 কিলোমিটারের বেশি রাস্তা নির্মাণ করা হবে। শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়। পরবর্তী খবরটি হলো, দীর্ঘদিন সড়ক সংস্কারের অভাবে দুঃখছিল বুড়িবাইলের একমাত্র পাকা সড়কটি। শেষ পর্যন্ত টাকা মঞ্জুর হলেও কাজে খুশি নন গ্রামের মানুষ। সড়কের নিম্নমানের কাজের প্রতিবাদে সোচ্চার বুড়িবাইলের জনগণ। পূর্ত বিভাগ হায় হায়, মিসবাহুল ইসলাম হায় হায় ধ্বনি শোনা গেল। বুড়িবাইল গ্রামের মানুষ চলাচলের একমাত্র সড়কের সংস্কার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে। বরাদপ্রাপ্ত ঠিকাদার নাম কাওয়াস্তে সড়কের কাজ ছেড়ে নিতে চাইছেন বলে অভিযোগ গ্রামবাসীর। তাদের আরো অভিযোগ, বরাদপ্রাপ্ত ঠিকাদার অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন। সড়কের কিছু কিছু জায়গায় মেটালিং এর উপর শুধু কালো রং করা হয়েছে। উল্লেখ্য, বড়জাতারপুর গণিগ্রাম সড়ক থেকে বুড়িবাইল ফেরিঘাট সড়ক সংস্কারের জন্য টাকা মঞ্জুর হয়েছিল, কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার মঞ্জুরকৃত টাকা দিয়ে পুরো সড়কের কাজ সম্ভব নয় জানিয়েছেন গ্রামবাসীদের। তিনি আনুমানিক 1.5 কিলোমিটার বুড়িবাইল পোস্ট অফিস পর্যন্ত কাজ করেছেন। অবশিষ্ট আরো প্রায় 1 কিলোমিটার সড়কের কাজ বাকি রয়ে গেছে, কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার এই অংশের নিম্নমানের কাজের জন্য গ্রামবাসীকে আরো এক প্রস্ত পিচ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দিতে চাইছেন না। তিনি সড়কের কাজে নিয়োজিত শ্রমিকদের মাধ্যমে সড়কের দুদিকে সাদা বর্ডার দিয়ে কাজ সেরে নিতে চাইছেন, কিন্তু গ্রামবাসী মানতে নারাজ। তারা দুবার রঙের কাজের শ্রমিকদের গুড়িয়ে দিলেও মঙ্গলবার ফের শ্রমিকরা কাজে আসেন। এদিনও গ্রামবাসী শ্রমিকদের ফিরিয়ে দেন। তারা কাছাড়ের জেলা কমিশনার, বিভাগীয় কার্যবাহী বাস্তুকার ও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে সংস্কার কাজের নমুনা পরিদর্শন করার আহ্বান জানান এবং অর্ধসমাপ্ত সড়কের বাকি অংশের কাজ সম্পূর্ণ করার দাবি জানান। পরবর্তী খবরটি হলো, সংসদের শীতকালীন অধিবেশনে এবার বড় বিতর্কের প্রস্তুতি। আগামী সপ্তাহে সংবিধান নিয়ে আলোচনা হবে লোকসভা ও রাজ্যসভায়। স্পিকার ওম বিড়লার নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদের উভয় কক্ষে সংবিধান নিয়ে বিতর্কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন সব দলের প্রতিনিধিরা। ওই বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে টিডিপি, কংগ্রেস, ডিএমকে, এনসিপি, এসপি, জেডিইউ, আরজেডি, টিএমসি, শিবসেনা, সিপিএম-এর নেতারা হাজির ছিলেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, সংবিধানের 75তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আলোচনা দাবি করেছিল বিরোধী শিবির। অবশেষে আগামী সপ্তাহে দুই কক্ষে এ নিয়ে বিতর্কের আয়োজন করতে সম্মত হয়েছে সরকার। 13 ও 14 ডিসেম্বর লোকসভায় এবং 16 ও 17 ডিসেম্বর রাজ্যসভায় এই আলোচনা হবে। তিনি আরো বলেন, সংসদে শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। বিরোধী দলগুলিকে আমরা আহ্বান জানিয়েছি যেন অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। আগামী সপ্তাহের এই আলোচনা শুধু সাংবিধানিক আদর্শ নিয়েই নয়, বরং বর্তমান সরকারের নীতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করবে। বিরোধীদের অভিযোগ এবং সরকারের পাল্টা যুক্তি সংসদের উভয় কক্ষে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করবে বলে অনুমান করা হচ্ছে। কিরেন রিজিজু জানিয়েছেন, লোকসভায় প্রথম এই আলোচনা হবে। সকলেই বিষয়টি মেনে নিয়েছেন। স্পিকারও বলেছেন, যদি কেউ কোনো বিষয় তুলে ধরতে চান তবে সেখানে একটা নিয়ম থাকা দরকার। আপনারা একটা নোটিশ জমা করতে পারেন, কিন্তু সংসদে হুজ্জুতি করাটা আর স্বাভাবিক কাজে বাধা দেওয়াটা ভালো দেখায় না। সকলেই বিষয়টি মেনে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কাল থেকে ফের সংসদ স্বাভাবিকভাবেই চলবে। এদিকে বিরোধীরা সংবিধান সংক্রান্ত বিষয়ে আলোচনার দাবি তুলেছেন। উল্লেখ্য, 2023 সালের 25 নভেম্বর শীতকালীন অধিবেশন শুরু হলেও
বিভিন্ন ইস্যুতে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে একাধিকবার অধিবেশন মুলতবি করতে হয়। দীর্ঘদিন থেকেই বিরোধীরা অভিযোগ করে আসছে, বিজেপি সরকার সংবিধানের মূল আদর্শ পরিবর্তনের চেষ্টা করছে। বিশেষ করে নতুন সংসদ ভবনের উদ্বোধনের সময় সাংসদদের বিতরণ করা সংবিধানের কপি নিয়ে বিতর্কের সূত্রপাত। বিতরণকৃত কপিতে 1976 সালের 42তম সংশোধনীতে যুক্ত করা ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দ দুটি অনুপস্থিত ছিল বলে অভিযোগ উঠে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করে বলেছে তারা সংবিধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পরবর্তী খবরটি হলো, লোকসভায় প্রদ্যুতের পাশেই আসন প্রিয়াঙ্কার, দিন খুলছে নগাঁওয়ের সাংসদের। লোকসভায় চতুর্থ সারিতে 517 নম্বর আসন বরাদ্দ করা হয়েছে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর জন্য। সাংসদদের জন্য নতুন বসার ব্যবস্থা অনুযায়ী এই ঘোষণা করা হয়েছে। তবে প্রিয়াঙ্কার আসন ব্যবস্থা আসাম কংগ্রেসের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে সংসদে গান্ধী পরিবারের সোনিয়া রাহুলের পর তৃতীয় সাংসদ হিসেবে লোকসভায় প্রবেশ করেছেন এআইসিসির সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। আর তিনি বসবেন আসামের কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর পাশে। প্রিয়াঙ্কার এক পাশে থাকবেন প্রদ্যুৎ বরদলৈ, আরেক পাশে কেরলের কংগ্রেস সাংসদ আদুর প্রকাশ। লোকসভায় এই আসন ব্যবস্থা নিয়ে কংগ্রেস মহলে জোর চর্চা শুরু হয়েছে। এমন ব্যবস্থায় প্রদ্যুতের রাজনৈতিক ভবিষ্যতে কি পরিবর্তন আসে এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে। তবে এরকম ব্যবস্থা এই প্রথম নয়। 2014 ও 2019 সালে ভোটে জিতে লোকসভায় কেরলের সাংসদ কেসি বেণুগোপালের পাশে বসেছিলেন রাহুল গান্ধী। কেসি বেণুগোপাল এই সুযোগকে কাজে লাগাতে কার্পণ্য করেননি। দলের শীর্ষ নীতি নির্ধারক কমিটি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে জায়গা করে নিতে সক্ষম হন কেসি বেণুগোপাল। পাশাপাশি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক পদ পেয়ে যান কেরলের এই সাংসদ। বর্তমান সময়ে রাহুল, সোনিয়া, প্রিয়াঙ্কা এবং সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পর দলের শীর্ষ 5 নীতি নির্ধারকের মধ্যে একজন কেসি বেণুগোপাল। একইভাবে গান্ধীদের ছত্রছায়া থেকে ব্যাপক উত্থান হয়েছে আসামের কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। লোকসভায় কংগ্রেসের ডেপুটি লিডার হয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে লোকসভার প্রথম সারিতে গৌরব গগৈর জন্য আসন বরাদ্দ করতে স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লেখেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তবে নতুন সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে খুশি নয় নগাঁওয়ের সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। চতুর্থ সারিতে প্রিয়াঙ্কা গান্ধীর জন্য আসন বরাদ্দ করায় অসন্তুষ্টি ব্যক্ত করেছেন তিনি। প্রদ্যুৎ বলেন, প্রিয়াঙ্কা কংগ্রেসের একজন সিনিয়র নেত্রী, যথাযথ স্বীকৃতি, সম্মান এবং অবস্থান তার প্রাপ্য। পাশাপাশি তিনি বলেন, কোথায় বসলেন তা কোনো ব্যাপার নয়, প্রিয়াঙ্কা সবসময় একজন মহান স্তরের নেত্রী। সংসদে কয়েকজন মুখ্য নেতার জন্য সংরক্ষিত আসন বরাদ্দ করা হয়েছে। বাকি আসনগুলির ব্যবস্থা করা হয়েছে দলের শক্তি এবং সিনিয়রিটির ভিত্তিতে এবং দলগুলির আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। প্রথম 20টি আসন রাখা হয়েছে প্রখ্যাত নেতাদের জন্য। নতুন ব্যবস্থা অনুযায়ী 1 নম্বর আসন থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য, 2 এবং 3 নম্বর আসন সংরক্ষিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য। প্রথম সারিতে ট্রেজারি এবং বিরোধী আসনে বসবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, গৌরব গগৈ এবং কে সুরেশ। লোকসভায় আসন বরাদ্দ নিয়ে প্রদ্যুৎ বরদলৈ বলেন, সংসদের সব নেতাই সমান, সবাই দেশের জনগণের দ্বারা নির্বাচিত। কে সামনের আসনে বসলেন, কে পেছনের আসনে বসলেন তা কোনো ব্যাপার নয়। উল্লেখ্য, প্রদ্যুৎ বরদলৈ এবং কেরলের আদুর প্রকাশ 2 বারের সাংসদ, আর প্রিয়াঙ্কা নবনির্বাচিত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।